দর্শক, নির্বাচন এগিয়ে আসছে। ২১ তারিখের পর থেকে নির্বাচনের ক্যাম্পেইন করা যাবে এবং এই ক্যাম্পেইনটা শুরুটা অনেক রাজনৈতিক দলই বাংলাদেশের নির্বাচনের যে সংস্কৃতি, আমরা সেই সংস্কৃতিতে দেখেছি বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সবাই সিলেটে চলে যান ক্যাম্পেইন শুরু করতে। সিলেটে হযরত শাহজালাল শাহপরানের মাজার জিয়ারত করেন এবং মাজার জিয়ারত করার মাধ্যমে নির্বাচনের ক্যাম্পেইন শুরু করেন। অর্থাৎ মাজারের প্রতি এক ধরনের শ্রদ্ধা, ভক্তি বাংলাদেশের বড় তিন দলের, বেশিরভাগ দলের যারা বাংলাদেশে মূলধারার রাজনীতি করেন তাদের আমরা দেখেছি। এখন তো এবার তো আওয়ামী লীগ নেই, সুতরাং এবার বিএনপি এবং জাতীয় পার্টির পালা। ইতিমধ্যেই আমরা জানতে পারলাম আজকে যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, যিনি গতকালকেই চেয়ারম্যান হয়েছেন বিএনপির, তিনি সিদ্ধান্ত নিয়েছেন 22 তারিখ, এ মাসের 22 তারিখ নির্বাচনের ক্যাম্পেইন শুরু করবেন তিনি শাহজালালের মাজার জিয়ারত করে সিলেটে। এই ধারার বাইরে বাংলাদেশের রাজনীতি, মূলধারার রাজনীতি বেরোনোর কথা নয়, কারণ এক ধরনের আস্থা এবং বিশ্বাস কাজ করে যে মাজারে শাহজালালের মাজারে, শাহপরানের মাজার জিয়ারত করে নির্বাচনের ক্যাম্পেইন শুরু করলে সেই ক্যাম্পেইনে এক ধরনের বরকত আসে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানও সেই সিদ্ধান্ত নিয়েছেন। সেই সিদ্ধান্ত যখন নিয়েছেন তখন প্রশ্ন জাগে যে মাজার জিয়ারত করে আপনি ক্যাম্পেইন শুরু করবেন, সেই মাজারগুলো গত 16-17 মাসে সেই মাজারগুলো যেভাবে আক্রান্ত হয়েছে, যেভাবে ধ্বংস করা হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে, সেই ঘটনার বিরুদ্ধে বিএনপি কতটা ভূমিকা রাখতে পেরেছিল, আপনার দল কতটা ভূমিকা রাখতে পেরেছিল আপনার অনুপস্থিতিতে। চলুন একটু জেনে দেখি তারেক রহমানের নির্বাচনের শিডিউল কি হলো। আজকে বেশ কিছু কর্মকাণ্ডে তাকে দেখা গেছে, সেগুলোও আলোচনা করব। ভারতীয় হাইকমিশনারের সঙ্গেও তিনি সাক্ষাৎ করেছেন, সেই আলোচনা করে বোঝার চেষ্টা করব এই যে মাজার ভক্তি এবং মাজার ভক্তি যারা করছেন তারা কতটা মাজারকে রক্ষা করতে পেরেছেন গত 16-17 মাসে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বিএনপি চেয়ারপারসন তারেক রহমান তিনি সিলেট সফরে যাচ্ছেন 22 তারিখে এবং মাজার জিয়ারত করে, শাহজালালের মাজার জিয়ারত করে তিনি নির্বাচনের ক্যাম্পেইন শুরু করবেন। এই তথ্য বিভিন্ন গণমাধ্যম নিশ্চিত করেছে। সময় টেলিভিশনের শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে শাহজালালের মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণায় নামবেন তারেক রহমান। আগামী 22 তারিখ হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করে নির্বাচনের প্রচারণায় নামার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আজকে এটা জানানো হয়েছে। বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বগুড়া 6 এবং ঢাকা 17 আসনে নির্বাচন করছেন। ঢাকা 17 সংসদীয় আসনটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 15, 18, 19 ও 20 নম্বর ওয়ার্ড এবং ঢাকা ক্যান্টনমেন্ট থানা এলাকা নিয়ে গঠিত। এই আসনের আওতায় রয়েছে গুলশান, বনানী, নিকেতন, মহাখালী, বারিধারা, শাহজাদপুর এবং ঢাকা সেনানিবাসের একটি অংশ। ইসি সূত্র বলছে আগামী 21 তারিখ প্রতীক বরাদ্দের পর নির্বাচনী আচরণ বিধিমালা মেনে প্রচারণার জন্য নির্বাচন কমিশন প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন। এর মাঝে গতকালকে ঘোষণা করা হয়েছে তারেক রহমানের যে রিসেন্ট উত্তরবঙ্গ সফরের কথা ছিল কিংবা চট্টগ্রাম কক্সবাজার সফরের কথা ছিল, সেগুলো স্থগিত করা হয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গ সফরের ব্যাপারটা স্থগিত করা হয়েছে, নির্বাচন কমিশনের অনুরোধে স্থগিত করা হয়েছে। এতে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন হবে, সেই কারণেই স্থগিত করা হয়েছে। এখন আসি মূল আলোচনায়। গত 16-17 মাসে, গত 2-1 মাস এই খবরটা শোনা যায়নি। বলা যায় যে এই সরকারের আমলে বাংলাদেশে শত শত মাজার ভাঙা হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, আগুন দেওয়া হয়েছে, ধ্বংস করা হয়েছে, লুটপাট করা হয়েছে। এই যে লুটপাট, ধ্বংস করা, আগুন দেয়া, এই ঘটনায় বিএনপি এর বিরুদ্ধে, এর প্রতিবাদে কতটা সোচ্চার ছিল? এর প্রতিবাদ তো বিএনপিরই সব থেকে বেশি করার কথা ছিল যখন
চিহ্নিত কিছু শক্তি, চিহ্নিত কিছু ওয়াজ মাহফিলে মাজার সংস্কৃতির বিরুদ্ধে বয়ান তৈরি করে মাজার ভেঙে দেওয়া, গুড়িয়ে দেয়া, এমনকি মাজার ভেঙে দেয়া, গুড়িয়ে দেওয়ার বয়ান তৈরি করেছেন এই নির্বাচনে খুবই প্রভাবশালী একটি ইসলামিক দলের প্রধান পর্যন্ত। তিনি নানাভাবে এই মাজার গুড়িয়ে দিতে হবে, ওই মাজার গুড়িয়ে দিতে হবে, এরকম বয়ান তৈরি করেছেন। এবং এই বয়ানগুলো কোনোভাবেই এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বিএনপির পক্ষ থেকেও আমরা জোরদার জুৎসই কোনো প্রতিবাদ দেখিনি। বিএনপি যদি সোচ্চার হতো, শুধুমাত্র অন্য সব দলকে বাদ দিলাম, বিএনপি তারা যদি সোচ্চার হতো, গত 16 মাসে মাজারের এই ঘটনা একটা ঘটার পরে দ্বিতীয়টা আর ঘটতো না। বিএনপি যদি ঘোষণা দিত এই ধরনের ঘটনা যারা ঘটাতে আসবে তাদেরকে এক হাত দেখে নেওয়া হবে, বিএনপির নেতাকর্মীরা মাজার পাহারা দেবে। শুধুমাত্র এই ঘোষণা যদি বিএনপির কাছ থেকে আসতো, তাহলে বাংলাদেশে যে শত শত মাজার ভেঙে গুড়িয়ে দেয়া হলো, পুড়িয়ে দেয়া হলো, এই ঘটনাগুলো ঘটতো না। আমরা দেখেছি গোয়ালন্দে নুরাল পাগলার কবরে থেকে তার লাশ তুলে যেভাবে পুড়িয়ে দেয়া হলো এবং উল্লাস করা হলো, সেই ঘটনায় সরকার কোনো ধরনের কোনো তড়িৎ ব্যবস্থা নিতে পারেনি, বরং পুলিশের উপস্থিতিতে এই ঘটনা ঘটেছে। সেই সময় বিএনপি কি করেছে? বিএনপি কি কোনো প্রতিবাদ করতে পেরেছে? বিএনপি কোনো জোরদার জুৎসই প্রতিবাদ তৈরি করতে পেরেছে? দল হিসেবে বিএনপি কি কোনো অবস্থান তৈরি করতে পেরেছে যে এই ঘটনা আমরা ঘটতে দেব না, প্রফেসর ইউনূসের সরকার আপনি এই ঘটনা থামান অথবা বিকল্প পথ দেখেন? এরকম কোনো বক্তব্য বিএনপির কাছ থেকে, কিংবা বক্তব্য দিয়ে তো মানে পার পাওয়া যায়, কিন্তু যে স্ট্যান্ড নেয়া, সেই স্ট্যান্ড নিতে আমরা দেখিনি। আমরা জাতীয় পার্টিকেও তেমন কোনো স্ট্যান্ড নিতে দেখিনি, যদিও জাতীয় পার্টিকে অতটা দোষ দিয়ে লাভ নাই, কারণ জাতীয় পার্টি শেখ হাসিনা সরকার পতনের পরে গত 16-17 মাসে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার যুদ্ধেই তারা ব্যস্ত ছিল। কখনো তারা নিজেরা আক্রান্ত হয়েছে, কখনো পার্টি অফিস বারবার জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে, এই ব্যাপারগুলো হয়েছে। এখন পর্যন্ত তাদেরকে নিষিদ্ধ করা, নির্বাচন থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। সুতরাং জাতীয় পার্টিকে খুব একটা দোষ দিয়ে লাভ নেই, কিন্তু একটা মাত্র দলের উপরে ভরসা করার কথা ছিল বাংলাদেশের মানুষের, এবং আমরাও এই ভরসাটা করতে চাই যে বিএনপি এই স্ট্যান্ডটা নিতে পারত, কিন্তু বিএনপি সেই স্ট্যান্ডটা নিতে পারেনি। যে মাজারকে আপনি রক্ষা করতে পারলেন না, যে মাজার সারা দেশে শত শত মাজার আক্রান্ত হলো, পুড়িয়ে দেয়া হলো, কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেয়া হলো, এরকম বিভৎস ঘটনা পৃথিবীর আর কোথাও ঘটেছে কিনা সেটা অণুবীক্ষণ যন্ত্র দিয়ে যখন খুঁজে বের করতে হবে, তখন কিন্তু এই যে আপনি যখন নির্বাচনের আগে মাজার, শাহজালালের মাজার জিয়ারত করে আপনি কাজ শুরু করেন, এমনকি শাহজালালের মাজার, শাহপরানের মাজার পর্যন্ত রিস্কের মধ্যে ছিল যে কখন না শাহজালালের মাজার গুড়িয়ে দেওয়া হয়, শাহপরানের মাজার গুড়িয়ে দেওয়া হয়, সেরকম অবস্থাও তৈরি হয়েছিল। কিন্তু সেগুলোকে আমরা মানে এই ঘটনাগুলোকে রুখার জন্য, এই শক্তি কতটা শক্তিশালী, এই শক্তি মুষ্টিমেয় কিছু মানে জঙ্গি ভাবাপন্ন, জঙ্গি আদর্শের কিছু রাজনৈতিক ব্যক্তিদের কাজ হচ্ছে এই কাজগুলো। সেগুলো থামানো কি খুব কঠিন ছিল? বিএনপি যদি একটা শক্ত স্ট্যান্ড নিত, তাহলে কি সেগুলো থামাতে পারতো না? অবশ্যই পারতো। আমার মনে হয় যে বিএনপির রাজনৈতিক খামতি ছিল সেই জায়গায়, যে খামতি থেকে তাদেরকে বের হয়ে আসতে হবে। এটা একটা বড় ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে দুটো পজিটিভ ব্যাপার ঘটেছে, দুটো না একটা বলা যায়। সেটা হচ্ছে সাংবাদিকদের সঙ্গে আজকে তারেক রহমান মত বিনিময় করেছেন। সেখানে সাংবাদিকরা তাকে মাননীয় শব্দ দিয়ে আখ্যায়িত করতে চেয়েছেন। তারেক রহমান বিনয়ের সঙ্গে বলেছেন যে আমাকে মাননীয় বলবেন না। তারেক রহমান যেমন বিনয় দেখালেন, তেমনি সাংবাদিকরা, দু একজন সাংবাদিকের বক্তব্য আমি শুনেছি, ঠিক শেখ হাসিনার আমলে যা হয়েছে আবারও তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার আগে থেকেই শুরু হয়েছে সেই একই কালচার। প্রশ্ন করতে আসিনি, প্রশংসা করতে এসেছে। একজন সর্বোচ্চ সিনিয়র সাংবাদিক তো পারলে
থাক, ওই শব্দগুলো আর ব্যবহার না করে মানে কিভাবে প্রশংসা করতে হয়, কিভাবে তেল মারতে হয়, এই ব্যাপারগুলো মানে তিনি উদাহরণসহ মানে দেখিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন। সাংবাদিকদের আমার মনে হয় যে সেই জায়গা থেকে বেরিয়ে আসা উচিত। শেখ হাসিনার আমলে যে চাটুকারিতার সাংবাদিকতার আমরা সমালোচনা করেছি এবং সেই কাজ করে এখনও অনেক সাংবাদিক যে জেলে রয়েছেন, সেই একই ধারা যদি আবার অব্যাহতভাবে তৈরি হতে থাকে এবং একই ধারা যদি শুধুমাত্র মানুষগুলো কয়েকটা মানুষ চেঞ্জ, আগে শেখ হাসিনার সংবাদ সম্মেলনে প্রথম আলোর সম্পাদক, ডেইলি স্টারের সম্পাদক যেতে পারতেন না, কিংবা যাই যাই দিনের প্রতিষ্ঠাতা সম্পাদক শফিক রেহমান যেতে পারতেন না, এখন তারেক রহমানের কাছে যেতে পারছেন। পার্থক্য শুধু এটুকুই, কিন্তু পার্থক্যটা হচ্ছে বেসিক পার্থক্য তৈরি করতে হবে, যে পার্থক্যটা মানুষের কাছে একেবারে দৃশ্যমান হবে, যে সাংবাদিকরা কোনো দলের হবে না, কোনো দলের চাটুকারিতা করবে না, সাংবাদিকদের ব্যাকবোন অনেক বেশি শক্ত থাকবে। কিন্তু তারেক রহমানের ওই ব্যাপারটা, অবস্থানটা খুবই প্রশংসনীয়, যে তিনি সাংবাদিকরা যখন তাকে মাননীয় করে এক ধরনের মানে চাটুকারিতা করার চেষ্টা করছেন, তখন তারেক রহমান স্ট্যান্ড নিয়ে বলেছেন, আমাকে মাননীয় বলবেন না প্লিজ। এই স্ট্যান্ডটা তার খুবই পজিটিভ স্ট্যান্ড। আরেকটি ঘটনা ঘটেছে, আজকে তিনি ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছেন, যদিও সেটা তার রেগুলার কর্মকাণ্ডের মধ্যেই দেখছি। আমরা একদিন আগে পাকিস্তানের হাইকমিশনারের সঙ্গেও তার মিটিং করতে দেখেছি, কিন্তু ভারতের ব্যাপারটা একটু বেশি সিগনিফিক্যান্ট এই কারণেই যে বেশিরভাগ সময়ই আমরা ভারতের ব্যাপারে বুঝে থাকি যে ভারত আওয়ামী লীগের দিকে ঝুঁকে পড়া একটা রাষ্ট্র। সেই ভারতের সঙ্গে, ভারতের হাইকমিশনারের সঙ্গে মিটিং, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ছুটে আসা, খালেদা জিয়ার জানা যায়, এই ব্যাপারগুলো নতুনভাবে নতুন সম্পর্ক তৈরির এক ধরনের ইঙ্গিত বোধহয় দেয়। সব মিলিয়ে দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।